আসসালামু আলাইকুম। সারা বাংলা লিগ্যাল চেম্বার্স অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। কোভিড-19 এই বৈশ্বিক মহামারীতে আমরা যাদের হারিয়েছি এবং ফ্রন্টলাইনারদের সবার প্রতি দোয়া, শ্রদ্ধা, শুভকামনা এবং কৃতজ্ঞতা জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। এই দুঃসময়ে বিজ্ঞ আইনজীবীদের চেম্বারে গিয়ে আইন সেবা নেওয়াটা অনেকের জন্যই এখনো সহজ নয়, আর সে কথা চিন্তা করেই আমাদের এই আয়োজন। আমরা আছি আপনাদের পাশে, আমরা আছি আইনি পরামর্শ দেওয়ার জন্য। দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে কর্মস্থলে নারীর উপস্থিতি দিন দিন বাড়ছে, কিন্তু দুঃখের বিষয় উন্নয়ন এবং ক্ষমতায়নের পাশাপাশি নারীরা যেমন এগিয়ে যাচ্ছে, ঠিক তেমনি নারীদের নির্যাতন এবং যৌন হয়রানির শিকার হওয়ার ঘটনাও ভয়াবহ আকারে বাড়ছে। বেশিরভাগ ক্ষেত্রেই নারীরা লজ্জা, চাকরি হারানোর ভয়, মান সম্মান হারানোর ভয়ে এই বিষয়গুলো বারবার এড়িয়ে যান। হয়রানি বা নির্যাতন সহ্যের সীমা অতিক্রম না করা পর্যন্ত নারীরা সাধারণত বিষয়টি নিয়ে মুখ খোলেন না, আর এই হয়রানি মেয়েদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার পথেও কিন্তু একটি বিরাট বাধা। আজ আমরা কথা বলবো কর্মক্ষেত্রে নারীদের যৌন হয়রানি এই বিষয়ে। আমাদের সাথে আলোচক হিসেবে আজকে আছেন ব্যারিস্টার মিতি সানজানা, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আছেন ব্যারিস্টার আফরোজা আক্তার, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, এবং শারমিন শামস, সম্পাদক, ফেমিনিস্ট ফ্যাক্টর। আপনাদের সবাইকে আমাদের অনুষ্ঠানে সাদর সম্ভাষণ এবং স্বাগত জানাচ্ছি। প্রথমেই যদি আমি চলে যাই শারমিন আপনার কাছে। ইতিমধ্যে আপনারা জেনেছেন যে আমাদের আজকের এই অনুষ্ঠানের বিষয় হচ্ছে যে কর্মক্ষেত্রে নারীদের যৌন হয়রানি, এই বিষয়ে আমরা কথা বলবো। এবং আপনার কাছে আমি জানতে চাইবো শারমিন, যে আপনি তো আসলে ফেমিনিস্ট ফ্যাক্টরে আছেন, সম্পাদক হিসেবে আছেন, এবং আপনার একটা বিশাল অভিজ্ঞতা আছে মেয়েদেরকে নিয়ে কাজ করার ক্ষেত্রে, এবং কর্মক্ষেত্রে নারীরা কতটা অধিকার ভোগ করছে বাংলাদেশে, অধিকার অর্জনের ক্ষেত্রে কোন জায়গায় এখনো ঘাটতি আছে কিনা সেটা আপনি কি মনে করেন, এবং কতটা নিরাপদ আমাদের নারীরা কর্মক্ষেত্রে, এই বিষয়ে ওভারঅল যদি বাংলাদেশের পার্সপেক্টিভে আপনি যদি আপনার অভিজ্ঞতাটা শেয়ার করেন আমাদের সাথে। ধন্যবাদ আপা, ধন্যবাদ সারা বাংলাকে। আসলে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলছি যেটা আমার কাছে কেন জানি মনে হয় যে সবচেয়ে নেগলেক্টেড একটা ইস্যু, অথচ এই ইস্যুটা সবচেয়ে বেশি আলোচিত হওয়া দরকার। যেহেতু এখন মেয়েরা বাইরে কাজ করছে, এটা তো একটা ব্যাপারই। আর মানে সব শ্রেণীর মেয়েই তো কাজ করছে, কাজে আসছে, অর্থনীতিতে অংশগ্রহণ করছে। এবং আগে যেরকম একটা ব্যাপার ছিল যে মেয়েরা খালি কিছু নির্দিষ্ট পেশাতে কাজ করতো, যেমন শিক্ষকতা বা হয়তো ডক্টর হলো, এরকম কিছু একটা শিক্ষিত মেয়েদের ক্ষেত্রে। কিন্তু এখন দেখা যাচ্ছে সব ধরনের পেশায়, যেটা আগে চিন্তাই করতে পারতো না সেরকম পেশাতেও মেয়েরা আসছে। তো যত বেশি আসছে তত কিন্তু সাথে সাথে এই যে মেয়েদের যে রাইটস গুলো বা মেয়েদেরকে একটা সুন্দর পরিবেশ প্রোভাইড করার যে বিষয়টা, সেটা কিন্তু সেই অনুযায়ী আসেনি। মেয়েরা কাজ করছে, এবং আমি বলবো যে এখানে মেয়েরা নিজেদের শক্তি এবং নিজেদের তাগিদেই কাজ করছে। তাদেরকে কোনো সুস্থ পরিবেশ দেবার মাথা ব্যথাটা আসলে কারো নাই। আপনি যেটা আমাকে বললেন যে মেয়েরা আসলে কর্মক্ষেত্রে সমান সুযোগ মানে পায় কিনা, বা তাদের জন্য সবকিছু আছে কিনা, হ্যাঁ, কাগজে কলমে তো আছে, সংবিধানে লেখা আছে নারী পুরুষ সমান এবং তারা সমান অধিকার এবং সমান সবকিছু পাবে। কিন্তু আদৌ কি নারী পুরুষ আমাদের সোসাইটিতে বা আমাদের রাষ্ট্রে নারী পুরুষ সমান? না তো। আমাদের যে সোসাইটি, আমরা যে রাষ্ট্রীয় কাঠামো, আমাদের যে সবকিছুর ইনফ্রাস্ট্রাকচার, যে আমাদের সব কাজের ক্ষেত্রগুলো, আমাদের সব জায়গায় এমনকি পলিসিগুলো তৈরি হয়, বা আমরা নীতিমালার কথা বলি, আমরা আইনের কথা বলি, কিন্তু ইমপ্লিমেন্টেশনের জায়গা, মনিটরিং এর জায়গা, সবগুলো এত মানে কিছুই তো আসলে আমরা সেভাবে পাই না। সেটা আমরা যারা কাজ করি তারা জানি। আবার এখানেও জানার জায়গাটাতেও একটা ব্যাপার আছে। যেমন ধরেন আমরা জানি যে আমরা শিক্ষিত মেয়েদের একটা অংশ, কিছু অংশ জানি যে আমি কর্মক্ষেত্রে এই রাইটস পাবো, কিন্তু একটা বিশাল অংশ কিন্তু জানে না যে আসলে তার এই রাইটস গুলো পাওয়ার কথা। আমরা তো এখন যৌন হয়রানি নিয়ে কথা বলছি, কিন্তু আমাদের কিন্তু অনেক, আর এর বাইরে এটা তো একটা প্রবলেম, কিন্তু অনেক অধিকারের জায়গা আছে যে জায়গাগুলো প্রতিনিয়ত
আমাদের হ্যাম্পার্ড হচ্ছে, আমাদেরকে ডিপ্রাইভ করা হচ্ছে, আমাদেরকে নানাভাবে বঞ্চিত করা হচ্ছে। এখন আমরা তো মাতৃত্বের কথা বলি, এখন মাতৃত্ব এমন একটা বিষয় যেটা পুরুষের কিছু যায় আসে না। পুরুষ কিন্তু ওই জায়গাটা নেগলেক্ট করে নিজের কেরিয়ার বলেন, নিজের কাজের জায়গা বলেন, এগিয়ে যেতে পারে। কিন্তু একটা নারীকে যেহেতু মাতৃত্বের দায়টা বহন করতে হয়, তাকে যে রাষ্ট্র বা সোসাইটির যে অপরচুনিটিস, বাড়তি অ্যাডভান্টেজ গুলো দেওয়ার কথা, সেগুলো কি আসলে কাগজে কলমে দেয়া কথা? আসলে আলটিমেটলি কি হয়? আমরা তো ওই ইট ভাঙা মেয়েটার কথা বাদই দিলাম, সে তো তার অ্যাডভান্স স্টেজে গিয়েও ইট ভাঙছে, সেটা তো আমরা দেখছি। এমনকি যারা আমরা বড় বড় কথা বলছি সভা সমিতিতে, বা ইভেন আমি নিজেও মাতৃত্বজনিত কারণে চরমভাবে ডিসরেসপেক্টফুলি ট্রিটেড হয়েছি আমার মিডিয়া অফিসে। আমাকে প্রতিনিয়ত অনেক রকম কথা হিউমিলেট করা হয়েছে, এবং এই কথাগুলো আমি প্রকাশ্যে বারবার বলেছি। আমি আলটিমেটলি সে জায়গায় আমি চাকরি ছেড়ে চলে আসতে হয়েছে আমাকে। তো এইরকম ঘটনা তো আমার আশেপাশে প্রচুর মেয়েকে আছে। অনেকে আমি ছেড়ে আসতে পেরেছি, অনেকে তো ছেড়ে আসবে না। ওই যে জায়গাটা যে তারা ভাবছে যে এরকম তো হবে, একটু হবে। আমিও ভেবেছি যে আচ্ছা আমাকে তো পথ করে করে যেতে হবে। তো এই জায়গাগুলো হচ্ছে এই যে যৌন হয়রানির যে জায়গাটা, যৌন হয়রানি কি? আমরা যৌন হয়রানি বলতে বুঝি যে ধর্ষণ, না, এখনো আমাদের কনসেপ্টটাই ক্লিয়ার না। আমার কলিগ যদি আমার ডেস্কের পাশে এসে আমার গা ঘেঁষে দাঁড়িয়ে, মানে অপ্রয়োজনীয় ভাবে আমার গা ঘেঁষে দাঁড়িয়ে কথা বলে, সেটাও যৌন হয়রানি। তো এই জায়গাটা আমি একটা মেয়ে, আমি তো টের পাচ্ছি। আমি শুধু মেয়ে না, একটা যে কোনো সুস্থ মানুষ তার সিক্স সেন্স, তার অনুভূতি দিয়ে টের পাবে যে এই লোকটি অসৎ উদ্দেশ্যে আমার পাশে এসে দাঁড়িয়েছে, দরকার নাই, হ্যাঁ, বা আমার দিকে সেভাবে তাকাচ্ছে, আমার সাথে কথা বলা দরকার, আই কন্ট্যাক্ট না করে আমার শরীরের দিকে তাকাচ্ছে। তো এই জায়গাগুলো আসলে কিভাবে অ্যাড্রেস হবে? এই যে যৌন হয়রানির জায়গাগুলো, এই যে ছোট ছোট ইস্যুস গুলো, এইগুলো তো অ্যাড্রেস হয় না, কারণ মেয়েরা এই জায়গাগুলোকে নর্মাল করে ফেলেছে। মেয়েরা ভাবছে যে এই জায়গাটা খুব স্বাভাবিক, পুরুষ মানুষ এরকম করবে, বা আমি তো চাকরি করতে এসেছি, আমাকে একটু রয়ে শো করতে হবে। তা আপনি আমাকে যেটা জিজ্ঞাসা করলেন যে কর্মক্ষেত্রের পরিস্থিতি, কর্মক্ষেত্রের পরিস্থিতি কিন্তু আসলে এরকমই। এখন খুব ক্ষুদ্র অংশ মেয়ে সচেতন হয়েছে, ক্ষুদ্র অংশ মেয়ে হয়তো বলে যে দূরে দাঁড়ান, স্বাভাবিকভাবে কথা বলে, একটু প্রতিবাদ করে, কিন্তু সেটা দিয়ে কিন্তু আমি আসলে পুরো এনভায়রনমেন্টটাকে করতে পারবো না। এখন স্টিল এরকম হয়েছে যে আমার কাছে একজন ডক্টর মেয়ে, সে একটা ভালো ফার্মাসিউটিক্যালসে কাজ করে, সে আমাকে ফোন করে বলছে যে তার সাথে এরকম এরকম করছে, তাকে রাতে আটকে রাখে কাজ করার জন্য, সবাই অফিসে চলে যাচ্ছে, স্টিল তাকে এটা করো, একদম শেষ মুহূর্তে, সারাদিন কোনো কাজ দিচ্ছে না, শেষ মুহূর্তে একটা বড় ফাইল ধরিয়ে দিচ্ছে যেটা শেষ করো, তখন তাকে থাকতে হচ্ছে, এবং তাকে বাধ্য করছে তার গাড়িতে লিফট নিতে। তো সেও ভাবছে যে বসের কথা না শুনলে আমার চাকরি চলে যাবে, কারণ চাকরিটা তো তার দরকার। এখন আমি যদি চাকরিটাকে আমার শখের কাজ হিসাবে ধরে রাখি, তাহলে সেটা একরকম, কিন্তু আমি যখন আমার ইকোনমিক্যালি আমি ডিপেন্ডেন্ট অন মাই জব, তখন তো আমাকে ওই চাকরিটার জন্য আমাকে, কারণ আমি কোথায় যাব, আমি কার কাছে বলবো? এই যে আমাকে যে আমি যখন চাকরি ছেড়ে আমাকে যে প্রভিডেন্ট ফান্ডের টাকাটা দিল না, আমি কার কাছে গিয়েছি? একটা সাংবাদিক সংগঠন আমার হয়ে তো কথা বলবে না। আমাকে যখন মাতৃত্বজনিত কারণে নাইট ডিউটি করিয়েছেন মাতৃত্বের সময়টাতেও, তখনও আমার পাশে তো কেউ ছিল না, তা আমি কার কাছে যাব? আমাকে যে শ্রম আইনের কথা বলা হয়, ইটস এ লং প্রসেস, এবং এত হ্যারাসমেন্ট, এত কিছু। আমি 2012 সালে একটা মামলা করেছিলাম, রাস্তায় একজন লোক আমার গায়ে হাত দিয়েছিল, সেই মামলার স্টিল রায় হয় নাই। তো আমার দুলাভাই সুপ্রিম কোর্টের আইনজীবী, উনি সেটা পরিচালনা করেছে, তাও আমার এই অবস্থা। আর যে মেয়েটা গ্রামে ধরেন একটা ছোট চাকরি করে, গ্রামের একটা ব্যাংকে সে সুইপার, বা সে ঝাড়ু দেয়, বা অফিসটা সে অফিস অ্যাসিস্ট্যান্ট, তাকে যখন বস একটা অনৈতিক প্রস্তাব দিচ্ছে বা বাজে ভাবে টাচ করছে, সে কোথায় যাবে? বা সে কি আদৌ জানে যে আমার যেতে হবে, আমার এই জায়গাটা আছে? সো এই হচ্ছে, আমি একটা সিনারিও আপনি চেলেন, যেটা আমি বলবো যে খুব এই জায়গাটা সবচেয়ে নেগলেক্টেড একটা এরিনা, যেটা আমরা টাচই করতে চাই না,
কারণ আমরা ভাবি, মেয়েরাও ভাবি। তো এই জায়গাটা আসলে আমাদের অনেক কথা বলা দরকার, আমাদের অনেক বেশি মাথায় ঢোকানো দরকার যে আমার কর্মক্ষেত্রে আমি অনেকগুলো অধিকার আমার পাওয়ার আছে এবং অনেক কিছু আমার পাওয়ার আছে। অ্যাবসলিউটলি। থ্যাংক ইউ শারমিন, কথা শুনছিলাম এবং এটা আসলে কমন সিনারিও। এটা যেগুলো আপনি বলছিলেন, এটা সেটা হোক গার্মেন্টস শিল্প কারখানায়, হোক সেটা বাসায় বাড়িতে যে একজন মেইড আসছে কাজ করতে, সেটা তার বেলায়ও হতে পারে। যে কোনো কর্মক্ষেত্র বলতে প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি অফিস, আদালত, সবখানে এটা হতে পারে। যে কোনো কর্মক্ষেত্র, হসপিটাল। সো এই সিনারিও গুলো কমন। হয়তো কর্মক্ষেত্রটা ডিফারেন্ট, কিন্তু এই সিনগুলো সব জায়গাতেই দেখা যায়। আমি চলে যেতে চাই মিতি আপনার কাছে, মিতি সানজান আপনার কাছে, যে এতক্ষণ যে আমরা কথাগুলো শুনছিলাম এটা আসলেই খুব নেগলেক্টেড একটা এরিয়া। তার একটা কারণ আমার মনে হয় যে আমরা জানি না, আমরা এই বিষয়ে আমরা জানি না যে আমরা কোথায় গেলে আমাদের একটা প্রতিকার পাওয়া সম্ভব। সেই জায়গা থেকে আসলে আমরা এতটাই, এটা একটা রিজন। আরেকটা হচ্ছে ইকোনমিক্যাল যে রিজনটার কথা শারমিন বলছিলেন, যে আমরা ইকোনমিক্যালি এতটাই ডিপেন্ডেন্ট হয়ে পড়ি সেই চাকরির ক্ষেত্রে, যে চাকরি বাঁচানোর জন্য দেখা যায় আমি অনেক সময় ভয়ে চুপ করে থাকি, কিন্তু আমি জানি না যে না, এটা তো আমার অধিকার, আমার এখানে স্বাভাবিক 8-10টা মানুষের মতোই কাজ করার অধিকার আমার রয়েছে, এবং আমার উপর অনৈতিক কোন রকম আচরণ আমার যে এমপ্লয়ার সে আমার সাথে করতে পারে না। তো ওই জায়গা থেকে আমি আসলে আপনার কাছে জানতে চাইবো যে আমাদের আমরা কি আগে সংজ্ঞাটা নিয়ে কথা বলবো, যে আসলে কর্মক্ষেত্রের যৌন হয়রানি বলতে আমরা কি বোঝাচ্ছি, কোন কোন আচরণকে আমরা আসলে বলবো যে এটা আমার একজন ফিমেল ওয়ার্কারের উপর হয়রানিমূলক আচরণ। আপনি যদি আগে আমাদেরকে ডেফিনেশনটা ক্লিয়ার করেন তাহলে অনেকেই, শারমিন কিন্তু এটাও বলছিল যে একটু পাশে এসে দাঁড়িয়েছে বা একটু হয়তো ইঙ্গিত করেছে, এটাকে আমরা ভাবি যে না এটা নর্মাল, বাট এটাও কি ডেফিনেশন আগে পড়ছে কিনা, আপনি যদি এটা ক্লিয়ার করেন। জি, থ্যাংক ইউ আপু। আমাদের আপনি জানেন যে 2009 সালে একটি গাইডলাইন আছে, যে বাংলাদেশ উইমেন লয়ার্স অ্যাসোসিয়েশন তারা একটি রিট করেন, সেই রিটের বেসিসে একটি গাইডলাইন আসে। 2009 সালে আমরা এই গাইডলাইনটি পেয়েছি। তো এই যে গাইডলাইন আছে, এই গাইডলাইনের প্রথমেই কিন্তু একদম একটি ডেফিনেশন আমি ঠিক বলবো না, এখানে অনেক ওয়াইড রেঞ্জিং বিহেভিয়ার যেগুলোকে আসলে সেক্সুয়াল হ্যারাসমেন্ট বলা হচ্ছে। তো এখানে অনেক কিছুই আসলে কভার হচ্ছে। এখানে যে শারমিন আপা যেটি বলছিলেন যে কেউ গায়ের কাছে এসে ঘেঁষে দাঁড়ালো, ইঙ্গিতপূর্ণ আচরণ করছে, অনেক সময় আপনি খেয়াল করবেন যে দুইজন থার্ড পার্টি, একজন নারী বসে আছে সেখানে, দুজন পুরুষ বা দুজন মানুষ সেখানে, তারা বিভিন্ন ধরনের ইঙ্গিতপূর্ণ আলাপ আলোচনা করছে, এমন কিছু আলাপ আলোচনা যেটি কিনা কিন্তু সেই নারীর মডেস্টিকে হার্ট করতে পারে ইনডাইরেক্টলি। তো এইখানে কিন্তু আসলে সব ধরনের ইঙ্গিতপূর্ণ বিহেভিয়ার, এখানে ইনঅ্যাপ্রোপ্রিয়েট টাচ থেকে শুরু করে কোনো ব্যক্তি যদি কোনো কর্মক্ষেত্রে হয়তো তার কোওয়ার্কারকে সে যেই সময় ওয়ার্কিং আওয়ারের বাইরে তাকে কাজ ব্যতীত অন্য কোনো উদ্দেশ্যে কাউকে কোনো মেসেজ পাঠাচ্ছে, ইমেইল পাঠাচ্ছে, সে কোনো ধরনের ছবি শেয়ার করলো, সে অনেক সময় এমন ভাবে কমপ্লিমেন্ট দিচ্ছে একজনকে, সেটিও কিন্তু যে রিসিভার তার জন্য কিন্তু এটি অফেন্সিভ হতে পারে। তো কাজেই এখানে কিন্তু রিসিভিয়ার আসলে সেটিকে কিভাবে রিসিভ করছে, যে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একজন একটি বিহেভিয়ার করলো, তার সাথে রিসিভার সেটি পছন্দ করছেন না, তিনি বিষয়টিকে অ্যাড্রেস করলেন, তারপরেও তিনি কন্টিনিউ করে যাচ্ছেন সেই বিহেভিয়ারকে। সেই প্রত্যেকটি বিষয় কিন্তু সেক্সুয়াল হ্যারাসমেন্টের মধ্যে পড়বে। এবং ইন্টারেস্টিংলি 2011 সালে আরেকটি রিটের মাধ্যমে কিন্তু ইফ টিজিংটা, যে সেটাকে কিন্তু বলা হচ্ছে যে এটাকে একটা সময় মানুষ হালকা করে দেখার কোনো সুযোগ নেই, ইফ টিজিংটাও এখন সেক্সুয়াল হ্যারাসমেন্টের ডেফিনেশনে পড়ছে। তো কাজেই যে কোনো মানুষের, সেটা কর্মক্ষেত্রে, শিক্ষা প্রতিষ্ঠানে যখন স্বাধীন চলাচলে বাধা দেওয়া হচ্ছে, ডিসক্রিমিনেশন করা হচ্ছে, কাউকে কোনো স্পোর্টস গেমস কোনো কিছুতে তাকে পার্টিসিপেট করতে দেওয়া হচ্ছে না, জেন্ডার বেসড আপনার কোন একটা ডিসক্রিমিনেশন তার সাথে করা হচ্ছে, তার সাথে ইনঅ্যাপ্রোপ্রিয়েট কোনো টাচ, কোনো ধরনের SMS, কোনো ধরনের ইমেল, কোনো ইঙ্গিতপূর্ণ ইশারা, অঙ্গভঙ্গি, প্রত্যেকটি বিহেভিয়ার কিন্তু এই যে গাইডলাইন রয়েছে হাইকোর্টে, সেই গাইডলাইন অনুযায়ী কিন্তু সেক্সুয়াল হ্যারাসমেন্টের মধ্যে পড়বে।
এবং আরেকটি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এমন একটি বিহেভিয়ার যেটি কিনা আমাকে ওই ডেফিনেশনের মধ্যে পড়ছে না হয়তো কোনোভাবে, যে বিহেভিয়ার গুলো কথা বলা হয়েছে সেটিকেও কিন্তু যাতে যখন একজন অভিযোগকারী তার কাছে সেই বিহেভিয়ারের মধ্যে যদি না পড়ে তাহলেও কিন্তু তিনি অভিযোগ করতে পারবেন, এবং সেটিকে কিন্তু দায়িত্ব হচ্ছে যে কমিটি থাকবে তাদের দায়িত্ব হচ্ছে সেটিকে তদন্ত করে দেখা এবং সেটিকে আসলে কি হয়েছিল সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স, এবং সেখানে যদি কোনো এভিডেন্সিয়াল অন্য কোনো ম্যাটার গুলো থাকে, অন্য কোনো সাক্ষী থেকে থাকে, তাদেরকে নিয়ে সবকিছু বিবেচনা করে তারা যদি মনে করেন যে তাদের ডিসক্রিপশনে মনে হয় যে হ্যাঁ এটা একটি মানে সেক্সুয়ালি অফেন্সিভ কোনো বিহেভিয়ার করছে কেউ কারোর সাথে, সেক্ষেত্রেও কিন্তু সেটি সেক্সুয়াল আপনার হ্যারাসমেন্টের মধ্যে পড়বে। একজন বস অফিসে সে হয়তো আপনার সেক্সুয়াল অ্যাডভান্স নিচ্ছে, তাকে প্রমোশনের লোভ দেখাচ্ছে, কোনো প্রতারণার মাধ্যমে তার সাথে কোনো ধরনের সম্পর্ক যদি স্থাপন করে, এই প্রত্যেকটি বিহেভিয়ার কিন্তু এখানে বলা রয়েছে, এবং এর বাইরেও কিছু হয়ে থাকলে সেটিও আসলে নিয়ে একজন অভিযোগকারী অভিযোগ করতে পারবেন। রাইট। এবং ইন্টারেস্টিংলি আমি একটু দেখছিলাম হাইকোর্টের যে ইনস্ট্রাকশনটা আমাদের এসেছে, ওখানে একটা জায়গায় আপনি তো সবগুলোই মোটামুটি কভার করেছেন, তো একটা ছিল এরকম যেটা আমার কাছে বেশ ইন্টারেস্টিং লেগেছে, যে চিঠি, টেলিফোন, মোবাইল, SMS, ছবি, নোটিশ, কার্টুন, বেঞ্চ, চেয়ার টেবিল, নোটিশ বোর্ড, অফিস, ফ্যাক্টরি, শ্রেণীকক্ষ, দেয়ালে হ্যাঁ যৌন ইঙ্গিতমূলক অপমানজনক কোনো কিছু লেখা। সো ইট ওয়াজ রিয়েলি ভেরি ডিটেল, যে প্রত্যেকটা জায়গায় মানে যে কোনো জায়গায় যদি তাকে অপমান করে কোনো কিছু লেখা হয় একজন নারী কর্মকর্তা কর্মচারীকে, সেটাও কিন্তু এখানে এই যৌন হয়রানির ডেফিনেশনের আন্ডারে পড়ছে। ব্ল্যাকমেইল বা চরিত্র হননের উদ্দেশ্যে স্থির বা ভিডিও চিত্র ধারণ করা, সেটাও পড়ছে। তারপর আরেকটা বলা হচ্ছে যে যৌন হয়রানির কারণে খেলাধুলা, সাংস্কৃতিক, প্রাতিষ্ঠানিক এবং শিক্ষাগত কার্যক্রমে অংশগ্রহণ থেকে বিরত থাকতে বাধ্য হওয়া, হ্যাঁ, যে যদি এরকম সিচুয়েশন অ্যারাইজ করে, তাই না? আরেকটা বলা হচ্ছে প্রেম নিবেদন করে প্রত্যাখ্যাত হয়ে এক্স্যাক্টলি। হ্যাঁ, তো এই যে বা আপনি আরেকটা বলেছেন, রাইটলি অ্যাড্রেস করেছেন, যে মিথ্যা আশ্বাস দিয়ে বা প্রতারণার মাধ্যমে যদি, যে প্রমোশনের কথা যেটা বললেন, হ্যাঁ অনেকেই বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেওয়ার কথা বলে সেই অ্যাবিউজ করা, সোজা কথা। প্রতিটা জিনিসই কিন্তু এটা আসলে আমরা ডিটেইলে কেন বলছি দর্শকদের, কারণ আমরা আসলে ওই সিচুয়েশন গুলাই বুঝতে পারি না যে কোন সিচুয়েশন গুলোকে আমি আসলে হয়রানি, যৌন হয়রানির আন্ডারে নিয়ে আসবো, এবং সেজন্যই আসলে আমরা এত ডিটেইলে এই বিষয়টা নিয়ে কথা বললাম। পর্নোগ্রাফির কথাও বলা হয়েছে, যে পর্নোগ্রাফি দেখানো, সেটাও কিন্তু এই ডেফিনেশনের আন্ডারে আসবে। আমি কেউ পর্নোগ্রাফি দেখছে, পাশে বসে যদি কেউ দেখছে পর্নোগ্রাফি, সেটা একজন নারী সেখানে উপস্থিত থাকলে কোওয়ার্কার, তার প্রতিও কিন্তু এটি একটি তার মডেস্টিকে আঘাত করা। অবশ্যই। তো এই ধরনের যে কোনো সিচুয়েশন যারা দর্শকরা দেখছেন, আপনারা যদি মনে করেন যে আপনাদের কর্মক্ষেত্রে আপনারা এই ধরনের সিচুয়েশন ফেস করছেন, ডেফিনেটলি আপনাদের জন্য প্রতিকার আছে। আমাদের আইনজীবীরা আজকে সেগুলো শেয়ার করবেন। নীতির কাছে শুধু একটা বিষয় জানতে চাইবো, যে এই ধরনের হয়রানিমূলক কিছু হলে আমাদের তো, আমি বরং আফরোজার কাছে একটু এই প্রশ্নটা করি, আবার পরে মিতির কাছে ফেরত আসছি, যে আমরা জানি যে এই যে হাইকোর্ট থেকে দিক নির্দেশনামূলক নীতিমালাটা প্রদান করা হয়েছে ব্যারিস্টার আফরোজা, সেই সংবিধানের, বাংলাদেশ সংবিধানের 111 অনুচ্ছেদ অনুযায়ী বলা হয়েছে যে এটা কিন্তু এই নীতিমালাটা কার্যকর হবে, যেখানে আমরা ওই জানি যে সুপ্রিম কোর্টের রায়ের বাধ্যতামূলক কার্যকারিতা সম্পর্কে সংবিধানে বলা হয়েছে। তার মানে কিন্তু মিতিও, আমরা এই বিষয়টা নিয়ে কথা বলছিলাম যে এটা কিন্তু আইনের মতোই হয়ে গেল, তাই না? আপনি কি বলবেন? যে হ্যাঁ, মানে আমাদের কিন্তু এটা অনেকে কিন্তু বোঝে না, মনে করে যে হাইকোর্টের নির্দেশনা, কিন্তু আমাদের প্রপার অ্যাক্ট নাই, কিন্তু অ্যাক্ট না থাকলেও এই নির্দেশনাটা কিন্তু আইনের মতোই। আপনি কি বলেন? আপনি এই ব্যাপারে যদি কিছু বলেন। থ্যাংক ইউ ব্যারিস্টার ইফাত গিয়াস আরিফিন, আজকে এত সুন্দর একটা প্রোগ্রামে আমাকে ইনভাইট করার জন্য। এই বিষয়টা আসলেই খুব বেশি ইগনোরড একটা সাবজেক্ট আমাদের সমাজে এখনো। দেখা যাচ্ছে যে প্রত্যেকটা সেক্টরেই কিন্তু নারী কর্মী আছে, কিন্তু প্রত্যেকটা সেক্টরে এই ঘটনাগুলো ঘটছে, আর আমরা আসলেই অ্যাওয়ার না যে এরকম একটা ইনসিডেন্টে আমরা কোথায় যাব, কি করব। এখানে আমি একটু অন্য একটা বিষয় নিয়ে আসবো। যদিও আমাদের পেনাল কোডের সেকশন 509 এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনের 10-এর 2 ধারায় কিছু রেমেডি রাখা হয়েছে, আইনগত রেমেডি,
কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে যে কোর্ট কাচারিতে সবাই যেতে কিন্তু কমফোর্ট ফিল করে না। আবার অনেকেই ভাবে যে যেহেতু সেক্সুয়াল হ্যারাসমেন্ট, আসলে যে সেক্সুয়াল হ্যারাসমেন্টটা কিন্তু ইজ নট নেসেসারিলি কাভার্ড অনলি টাচ অর গেটিং অ্যাডাল্টারি জোকস অথবা যে ইনসাল্টিং, যে সেক্সুয়াল ইনসাল্টিং কথাবার্তা, তা কিন্তু না। এটা খুব এক্সটেন্সিভ ডেফিনিশন দেওয়া হয়েছে হাইকোর্টের এই গাইডলাইনে, এবং হাইকোর্টের 2009 সালের এই গাইডলাইনে বলেও দেওয়া হয়েছে যে যতদিন না পর্যন্ত এই বিষয়ে স্ট্যাচুটরি কোনো আইন প্রণীত হবে ততদিন পর্যন্ত ইট শুড বি ট্রিটেড অ্যাজ এ স্ট্যাচুটরি ল, একদম স্পষ্টই বলে দেওয়া আছে। তো আমাদের আসলে অ্যাওয়ারনেস কম এই বিষয়টাতে, যার কারণে আমরা অনেকেই জানি না। এই ক্ষেত্রে এত সুন্দর করে গাইডলাইনটাতে বলে দেওয়া হয়েছে যে রেমিডিটা কি হবে যদি কোনো ইনস্টিটিউশনে, যেখানেই হোক, যেই কর্মক্ষেত্রে কোনো নারী যদি হ্যারাস হয়। হ্যারাসমেন্টস অ্যাকচুয়ালি স্টার্ট ফ্রম আনওয়েলকামিং বিহেভিয়ার অন দ্য বেসিস অফ জেন্ডার। যদি জেন্ডারের ভিত্তিতে কোনো নারীকে ইনইকুয়াল কোনো বিহেভিয়ার করা হয় কিংবা আনওয়েলকাম কোনো বিহেভিয়ার করা হয় অথবা এম্বারেসিং একটা সিচুয়েশন ক্রিয়েট করা হয় অনলি বিকজ অফ আর জেন্ডার, দ্যাটস উড বি ডেফিনেটলি কাভার্ড বাই দিস গাইডলাইন। এই গাইডলাইনে বলা হয়েছে যে প্রত্যেকটা ইনস্টিটিউশনে, তাহলে এই ক্ষেত্রে যখন কোনো নারী সেক্সুয়ালি হ্যারাসড হবে সেই নারী কোথায় যাবেন? এই গাইডলাইনে বলা হয়েছে যে প্রত্যেকটা ইনস্টিটিউশনে ম্যান্ডেটরি ভাবে একটা ইন্টারনাল কমপ্লেইন কমিটি থাকা উচিত। যে ইন্টারনাল কমপ্লেইন কমিটিতে 5 জন, সবচেয়ে নিম্ন সংখ্যারও যদি মেম্বার থাকেন তাহলেও মিনিমাম 5 মেম্বার্স শুড বি দেয়ার। 5-এর অধিক সংখ্যাও হতে পারে মেম্বারদের। একজন অবশ্যই চেয়ারম্যান থাকবেন, এবং সেখানে বলা হয়েছে গাইডলাইনে যে চেয়ারম্যান নারী হওয়াটাই সবচেয়ে বেশি ওয়েলকামিং, কারণ যেহেতু এটা নারী ঘটিত বিষয়, তাহলে চেয়ারম্যান যদি নারী হন তাহলে ইন্টারনাল কমপ্লেইন কমিটিটাকে রেগুলেট করতে বা কমপ্লেইনটাকে রিজলভ করতে হয়তো একজন নারী এবং অন্যান্যরা কমফোর্ট ফিল করবেন বেশি। এবং বলা হয়েছে যে ওই কমিটিতে মিনিমাম 50 থেকে 60% মেম্বার নারী হওয়া উচিত। কোনো বার নেই যে পুরুষ সদস্য থাকতে পারবেন না, বিষয়টা এমন না, তবে বেশিরভাগ সদস্যই যেন নারী হয়। তো এখানে বলা হয়েছে যে মিনিমাম 5 জন সদস্য নিয়ে ইন্টারনাল কমপ্লেইন কমিটিটা গঠন হবে, এবং এই কমিটি কিভাবে কর্ম প্রক্রিয়াটা নির্ধারণ করবে, ইনভেস্টিগেশনটা কিভাবে করবে, এটাও খুব সুন্দর করে গাইডলাইনে বলে দেওয়া হয়েছে। এবং বলা হয়েছে যে এখানে যে ভিকটিম আছে সেই ভিকটিম ঘটনাটা ঘটার 30 দিনের মধ্যে কমপ্লেইনটা কমিটির কাছে সাবমিট করবেন। সাবমিট করার পর কিংবা ভিকটিমের পক্ষে, ভিকটিম যদি এম্বারেস ফিল করেন বা ভিকটিম যদি না চান যে উনি ফ্রন্টলাইনে আসতে চাচ্ছেন না বিষয়টা নিয়ে, বা অনেক কারণে হতে পারে যে শি ইজ নট এট অল ফিলিং কমফোর্ট টু ফাইল দ্য কমপ্লেইন, সেই ক্ষেত্রে ভিকটিমের পক্ষে কিন্তু তার পরিবারের সদস্যরাও এই কমপ্লেইনটা ফাইল করতে পারেন ইন্টারনাল কমপ্লেইন কমিটির কাছে। আচ্ছা, এবং আরেকটু বলি লাস্ট, সেটা হচ্ছে যখন ইন্টারনাল কমপ্লেইন কমিটি ইনভেস্টিগেশনটা পরিচালনা করবেন, এটার তো অবশ্যই একটা বেসিস লাগবে, কারণ এটা তো আসলে কোর্ট প্রসিডিউর অনুযায়ী কোনো মেকানাইজড ইন্টারনাল কমপ্লেইন কমিটি না। তাহলে এই ইন্টারনাল কমপ্লেইন কমিটি যখন ইনভেস্টিগেশনটা রেগুলেট করবেন বা ফাইনাল কোনো রিপোর্ট দিবেন কমপ্লেইনের বিষয়ে, দ্যাট হ্যাজ টু বি ফলোড বাই দ্য প্রিন্সিপাল অফ জাস্টিস, ন্যাচারাল জাস্টিস। যেমন ডিপার্টমেন্টাল প্রসিডিউর গুলোতে আমরা দেখি যে প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিসের উপরে ভিত্তি করেই কিন্তু টোটাল প্রসিডিউরটা চালানো হয়। তাহলে উভয় পক্ষকে শুনতে হবে ও প্রপারলি সুযোগ দিতে হবে, তাদের পক্ষে যে সাক্ষ্যগুলো আছে, ডকুমেন্টারি হোক বা টেকনিক্যালি হোক, বা পার্সনকে যদি উইটনেস হিসেবে আনতে চান, এগুলো সব সুযোগ দিয়েই কিন্তু কমপ্লেইন প্রসিডিউরটাকে কমপ্লিট করতে হবে। হ্যাঁ ইফাত, আপনি যদি আর কিছু বলতে চান এই বিষয়ে। না, আমি আসলে ভাবছিলাম যে ব্যারিস্টার মিতি কি কিছু অ্যাড করতে চান কিনা, বিকজ আমরা আসলে জানতে চাচ্ছিলাম যে একজন ভিকটিম কিভাবে কমপ্লেইন করবেন, এবং আফরোজা এই বিষয়ে কমিটির কথা বলা হয়েছে, তার মানে কি প্রত্যেকটা প্রতিষ্ঠানে, আমি মিতি জানতে চাইবো যে এটা কি এখন তাহলে বাধ্যতামূলক হয়ে গিয়েছে যে প্রত্যেকটা প্রতিষ্ঠানে একটি কমপ্লেইন কমিটি থাকতে হবে, এবং সেখানে যেন নারী কর্মীরা বা কর্মকর্তারা যে যেন কমপ্লেন করেন বা এই বিষয়ে, মানে এই জিনিসটা, সিস্টেমটা সম্পর্কে যদি আরেকটু ডিটেইলে বলেন। এখানে আসলে প্রত্যেকটি প্রতিষ্ঠানে কিন্তু একটি করে অ্যান্টি সেক্সুয়াল হ্যারাসমেন্ট কমিটি গঠন করতে হবে, এবং আইন অনুযায়ী এটা বাধ্যতামূলক। আপা খুব সুন্দর করে ক্লিয়ার করে দিলেন যে যতক্ষণ পর্যন্ত না আমরা কিন্তু স্ট্যাচুটারি আপনার লটা পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত কিন্তু গাইডলাইনেই বলা রয়েছে, মানে দিস গাইডলাইন্স উইল বি ট্রিটেড অ্যাজ মানে অ্যাক্ট অফ পার্লামেন্টের মতো এটাকে ট্রিট করতে হবে। তো
তো এখানে যেটা আপনার প্রত্যেকটা প্রতিষ্ঠানে কমিটি ফর্ম করা এটি বাধ্যতামূলক, কিভাবে করতে হবে সেটিও বলা হয়ে গেল, এবং কমপ্লেইন যে প্রসিডিওর সেখানে তাকে 30 দিনের মধ্যে তিনি কমপ্লেইন করবেন, এবং এই কমপ্লেইনটা কিন্তু তারা তদন্ত করে 30 দিনের মধ্যে অ্যানুয়াল একটি রিপোর্ট জমা দিতে হবে। অনেক ক্ষেত্রে এটিকে আরো 30 দিনের জন্য এক্সটেন্ড করা যায়। এবং আপনি দেখুন প্রত্যেকটি প্রতিষ্ঠানের জন্য এটি কিন্তু আপনার এটিকে কিন্তু অ্যানুয়াল রিপোর্ট একটি সরকারের কাছে এটিকে পেশ করতে হয়, এটিও কিন্তু বাধ্যতামূলক। কিন্তু দুঃখজনকভাবে আমরা আসলে দেখতে পাই কি যে যদিও আইনে বলা রয়েছে যে কমিটি ফরমেশনের কথা, এটা কিন্তু আমরা বেশিরভাগ প্রতিষ্ঠানেই আসলে দেখা যায় যেটা আসলে থিওরিটিক্যালি রয়ে যায়। ওরকম কমিটি যখনও বা ফর্ম করা হয় এবং অ্যানানিমাস একটি কিন্তু কমপ্লেইন বক্স থাকে সেখানে, যেখানে কিন্তু অ্যানানিমাসলিও কমপ্লেইন আসলে দেয়া যায় ওরকম ড্রপ বক্সের মাধ্যমে। তো অনেকেই কিন্তু দেখা যায় যে অনেক প্রতিষ্ঠান নিজেরাই ডিনায়ালের মধ্যে থাকে, না আমাদের এখানে খুব কর্মপরিবেশ খুব ভালো, আমাদের কোনো ধরনের এই ধরনের সিচুয়েশন এখানে নেই। তো এখানে আসলে প্রথমত এটি বাধ্যতামূলক 30 দিনের মধ্যে এটিকে ডিসপোজ অফ মানে সবকিছু তদন্ত করে রিপোর্টটা জমা দিতে হবে। এবং ইউজুয়ালি যেটা করে যে এইচআর বিষয়টি নিয়ে ডিল করেন। হ্যাঁ, এইচআর এর কাছে যখন যাচ্ছে এবং এই সব এভিডেন্স দেখলেন, তারা সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স দেখার পরে তারা একটি সিদ্ধান্তে উপনীত হলেন যে গিলটি অথবা নট গিলটি তিনি। তারপরে যেটি আসে তখন কিন্তু আসলে ইনস্টিটিউশন আসলে একটা ডিসিপ্লিনারি অ্যাকশন। এই আইনে কিন্তু বলা রয়েছে যে এই অ্যাজ পার গাইডলাইন, এই গাইডলাইনকে ফলো করে প্রত্যেকটি প্রতিষ্ঠানে কিন্তু আপনার কোড অফ কন্ডাক্ট সেট করতে হবে এবং সেখানে একটা ম্যানুয়াল বানাতে হবে এইচআর, যেখানে এই প্রত্যেকটি বিষয়কে আসলে ইনক্লুড করা হবে। তো তারপরে সেই দায়িত্বটা চলে গেল এইচআর এর কাছে, তারা কমিটি এইচআর এর কাছে রিপোর্ট করলেন এবং তারপরে এইচআর এখন এটা ডিসিশন নেবেন যে কি করা যায়। তো অনেক ক্ষেত্রে যদি এটি লঘু আপনার কি বলবো এটাকে আচার আচরণটা যদি মানে ওই ধরনের খুব মানে সেই ধরনের বেশি অফেন্সিভ কিছু না হয়, তারা প্রথমে চেষ্টা করেন যে বিষয়টিকে কিভাবে নিজেদের মধ্যে আসলে অ্যামিকেবলি সেটেল করা যায়, মানে ইফ দ্য ভিকটিম ইজ উইলিং টু ডু সো। তো তারপরে সেটাকে অ্যামিকেবল সেটেলমেন্ট যদি করা হয় সেটিকেও কিন্তু তাদের রিপোর্ট করতে হচ্ছে, সেটিকেও কিন্তু তাকে রেকর্ডের নথিভুক্ত করতে হচ্ছে যে অ্যামিকেবল সেটেলমেন্ট হয়ে গেল, এটার আর কোনো ট্রেস থাকলো না, সেটি না, সেটাও আবার রিপোর্টেড হতে হবে। এবং তারপরে তারা যদি দেখেন সেই প্রতিষ্ঠান যে এখানে শুধুমাত্র এমন একটি সিচুয়েশন যে এটা আসলে দেশের অন্যান্য আইনের ভায়োলেশন হচ্ছে, নারী ও শিশু নির্যাতন দমন আইন সেটার ভায়োলেশন হচ্ছে এখানে, এখানে আপনার ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স যেটি আছে সেটির ভায়োলেশন হলো, পেনাল কোডের ভায়োলেশন হলো, এখানে মোবাইল কোড যে আইন রয়েছে সেটার ভায়োলেশন হলো। তো এই বিষয়গুলো যখন চলে আসে তখন কিন্তু প্রত্যেকটি প্রতিষ্ঠানে সেই ভিকটিম যাতে আসলে মামলা করতে পারেন, সেটি পরিচালনা করতে পারেন, সেই ধরনের একটি ফ্যাসিলিটিস বা সেই ধরনের একটি সুযোগ কিন্তু তাকে তৈরি করে দিতে হবে। তো তার মানে এটি যদি ইন্টারনালি সলভ না হয়, ইন্টারনালি যদি দেখা গেল বিষয়টাকে তাকে হয়তো সাসপেন্ড করে দিল, যখন এইচআর ডিসিশন নিচ্ছে তাকে সাসপেন্ড করতে পারে, টার্মিনেট করতে পারে, ডিসমিসাল যাই করার করলো, সেটির পরেও যদি দেখা যাচ্ছে যে না সেটা আসলে সেই পানিশমেন্ট আসলে যথেষ্ট না, সেই ক্ষেত্রে তারা দেশের অন্যান্য আইন যে রয়েছে সেই আইনের আশ্রয় নেবেন এবং তারা তখন কিন্তু মামলা করবেন। এবং অনেক ক্ষেত্রে ভিকটিম যদি চান একটা সময় যে না তিনি আসলে আর আগাতে চাচ্ছেন না বিষয়টি নিয়ে, সেক্ষেত্রেও তিনি কেন সেটিকে স্টপ করে দিচ্ছেন, অনেক সময় আমরা জানি যে হুমকি দেখায়, ভয়ভীতি দেখায়, যার ফলে ভিকটিম আর আগাতে চাচ্ছেন না, হয়তো বা তার কোনো সুপেরিয়ার কোনো কারো এগেইনস্টে সেটি তারা ভয় দেখাচ্ছেন, চাকরি হারানোর ভয়, নানান ধরনের একটা ভয়। তো তখন কেন তিনি আসলে ভয় পাচ্ছেন এবং আগাতে চাচ্ছেন না এই বিষয়টি নিয়ে, এই বিষয়গুলো কিন্তু সেখানে অন্তর্ভুক্ত করতে হবে এবং তারপর এটি রিপোর্ট হতে হবে। তো কাজে এই হচ্ছে যে টোটাল সিচুয়েশনটা, যে যেখানে আসলে এই অন্যান্য আইনগুলোতেও সুন্দরভাবে বলা রয়েছে এবং সেই সব আইনের অধীনেও কিন্তু আসলে একজন ভিকটিম চাইলে প্রতিকার দিতে পারেন, প্রতিকার পেতে পারে। রাইট, ধন্যবাদ। আমি শারমিনের কাছে জানতে চাইবো, শারমিন আপনার কি এই যে এতক্ষণ আমরা তো কথা বলছিলাম, আমরা ডেফিনেশনটা সম্পর্কে জানলাম ডিটেইলে এবং আমরা জানলাম যে না আমাদের দেশের বর্তমান প্রেক্ষাপটে আইন রয়েছে যেখানে চাইলে পরেই আমাদের নারী যারা কর্মজীবী রয়েছেন তাদের একটা প্রতিকারের জায়গা রয়েছে, প্ল্যাটফর্ম রয়েছে। তো আপনার যে জায়গায় আপনি কাজ করছেন সেখানে আপনারা কি, এবং আমরা এটাও জেনেছি মানে যে প্রত্যেকটা হাইকোর্টের যে বিধান যেটা দেওয়া হয়েছে সেখানে যে প্রত্যেকটা ইনস্টিটিউশনে এরকম একটা থাকতে হবে যে কিভাবে এই জিনিসটা কিভাবে তারা
অ্যাড্রেস করবে বা কেউ যখন কমপ্লেন করবে তখন তারা ব্যাপারটা কিভাবে নিয়ে এটা নিয়ে আগাবে কমিটি যেটা সেটার কথা বলা হচ্ছে। তো আপনি এরকম দেখেছেন, মানে আপনার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে কি বলে? আপনি তো বেশ কিছু প্রতিষ্ঠানে ছিলেন, সেই প্রতিষ্ঠানগুলোতে কি এই ধরনের ব্যবস্থা রয়েছে? কারণ আমি জানি যে আমাদের অনেক বন্ধুরাই কমপ্লেন করে যে যখন তারা চাকরি পান তখন তাদেরকে শুধুমাত্র একটা অফার লেটার হাতে ধরে দেওয়া হয়, কিন্তু এই যে প্রতিষ্ঠানের যে একটা যেটা নীতি এবং আপনি যা বলছিলেন যে একটা কিভাবে রান করবে প্রতিষ্ঠান এবং এই ধরনের সিচুয়েশন হলে সে কোথায় যে কমপ্লেন করবে, এই ডিটেল প্রসিডিওরের যে একটা নির্দেশিকা থাকার কথা সেটা কিন্তু শেয়ার করা হয় না এমপ্লয়ীদের সাথে। এই বিষয়ে আপনি কি বলবেন? ধন্যবাদ আপা। আমি যদি আমার এটা তো 2009 সালের হাইকোর্টের একটা নির্দেশনা, আমি তো এটা 2020 সাল। আমি আমার 2009 সালে আমি যখন এটা হলো তখন আমি দেশ টিভিতে ছিলাম এবং আমার মনে আছে আমি সাথে সাথে গিয়ে আমি যেহেতু সবসময় এটা নিয়ে কথা বলি এগুলা নিয়ে, সো আমি তখনই কি ডিমান্ড করেছিলাম যে আপনাকে এখন আমার বসেরকে যে আমাদের আসলে এরকম একটা কমিটি করে দেন। সো কিন্তু আমি সেটা পাইনি তখন সেই আমার তৎকালীন অফিসে। এরপরে আমি আরো অসংখ্য প্রতিষ্ঠানে কাজ করেছি, আমি কোনো প্রতিষ্ঠানেই পাই নাই। সর্বশেষ এখন যাদের লাইভ করছি আমি বলতে মানে ভালোভাবে খুব খুশির সাথে এটা বলবো যে সারা বাংলাতে অ্যাকচুয়ালি এরকম একটা কমিটি কিন্তু ছিল, কিন্তু যদিও আমি বলবো যে কমিটিটা খুব যে অ্যাক্টিভ ছিল সেভাবে সে অর্থে তা না, কিন্তু তারপরও ম্যানেজমেন্টের একটা আন্তরিকতা ছিল এবং আমি বলবো যে আমরাও মেয়েরা যারা ওখানে কাজ করতাম তারাও এক ধরনের প্রেসার ক্রিয়েট করার এবং এক ধরনের আলোচনার মধ্যে দিয়ে একটা ছোট কমিটি, একেবারে ছোট অফিস সেই অনুযায়ী একটা কমিটি আসলে আমি সারা বাংলায় অ্যাক্টিভ পেয়েছিলাম। কিন্তু এর বাইরে আমি বড় বড় টেলিভিশন চ্যানেলে কাজ করেছি, পত্রিকায় কাজ করেছি, কোথাও আমি এরকম কোনো কমিটির কোনো অস্তিত্বই পাইনি। এটা তো আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স। আমি যাদের আমি কথা বলি এরকম অসংখ্য মানুষ আমার পরিচিত যারা আমার সাথে অন্যান্য বিষয় নিয়ে কথা বলে, তাদের কারোরই এক্সপিরিয়েন্সে খুব খুব কম, খুব অল্প সংখ্যক অফিস এরকম একটা কমিটি তারা করেছে, কিন্তু আবার যারা করেছে তাদের কমিটিটাও কিন্তু খুব সে অর্থে ইফেক্টিভ না। সেইভাবে কিন্তু আসলে কাজগুলো হয় না। যদি হতো তাহলে আমরা কিন্তু অনেক কেস জানতে পারতাম, যদি হতো তাহলে আসলে কিন্তু কর্মক্ষেত্রে যৌন হয়রানির বিষয়গুলো ধীরে ধীরে কমে আসতো। কিন্তু আলটিমেটলি এরকম যৌন হয়রানির বিষয়গুলো কিন্তু কমেনি, বরং আমি বলবো যে নানা অ্যাঙ্গেলে নানা ফরম্যাটে এই যৌন হয়রানির বিষয়গুলো এখনো ঘটে যাচ্ছে। তো এই যে আমার কথা হচ্ছে যে একটা আদেশ এলো, একটা ভার্ডিক্ট এলো, কিন্তু সেটার কোনো মনিটরিং কিন্তু আসলে সিস্টেমের মধ্যে ইনস্টল করা হয় নাই, যে প্রতিটা প্রতিষ্ঠানকে দেখানো যে এরকম একটা ব্যাপার যে একটা আছে না যে এত পার্সেন্ট জেন্ডার ইকুয়ালিটির জন্য এত পার্সেন্ট নারী কর্মী থাকতে হবে, তখন করে কি ম্যানেজমেন্টে একজন নারী কর্মীকে দিয়ে যে পুতুলের মতো দেখানো যে হ্যাঁ আমরা রেখেছি এত পার্সেন্ট, এরকম একটা ব্যাপার। ঠিক সেরকমই যে আমরা খুব বড় বড় কথা, যে কথা দিয়ে না আসলে কিছু হয় না। এই যে একটা কমিটি 5 সদস্যের, মিনিমাম 5 সদস্যের একটা কমিটি, এখানে একটা অভিযোগ বক্স রাখা, সেগুলোর যেগুলো কমপ্লেইন আসছে সে, তাহলে এই কাজটা আসলে সেই আন্তরিকতার জায়গাটা তো থাকতে হবে। এখন আন্তরিকতার জায়গাটাতে এসে বলার আছে, আন্তরিকতা কি, যে আপনাকে তো আগে রিয়েলাইজ করতে হবে এখন একটা প্রতিষ্ঠানের সর্বোচ্চ পর্যায় থেকে যে ব্যক্তিটি গেটের সামনে বসে থাকেন তার মানসিকতার জায়গাটা আপনি খেয়াল করবেন যে একই ডেজিগনেশনের দুজন কর্মকর্তা, একজন নারী পুরুষ, গার্ড পুরুষটিকে সালাম দিচ্ছে উঠে দাঁড়িয়ে, অনেক ক্ষেত্রে নারীটিকে 2 পয়সা পাত্তা দিচ্ছে না, এরকম অভিযোগও আমি পেয়েছি। হ্যাঁ, যে আমাকে দেখে দাঁড়ায় না কিন্তু ওকে দেখে দাঁড়াচ্ছে, দাঁড়ানোটা ইম্পর্টেন্ট না, আমি বলছি যে মানসিকতার জায়গাটা, যে কিভাবে তারা একজন নারীকে দেখছে, যে একজন নারী উচ্চ পদে যেতে পারে বা কোনো একটা কর্মজীবী নারী হতে পারে, এই জিনিসটাই কিন্তু একসেপ্টেবল না অনেকের কাছে। তো এখন নারীকে কাজের জায়গায় আসতে দিচ্ছে, এটাই যেন একটা অনেক বড় ব্যাপার। সেখানে
ছোটখাটো কিছু বিষয় হলো আমি সেটাকে ইগনোর করব, এইভাবেই ধরে নেওয়া হয়। এখন প্রতিষ্ঠানের মাথার ভেতরে যদি ওই পুরুষতান্ত্রিক চিন্তাটাই থেকে থাকে যে নারী নারী মানে একটু তো হেসে কথা বলবেই, আপনাকে খুব সুন্দর দেখাচ্ছে, আপা যেটা বললেন যে প্রশংসামূলক কথা, সেটা কিন্তু আমার পছন্দ নাও হতে পারে। আপনাকে অনেক সুন্দর দেখাচ্ছে, আমি তো আসলে এটা কিন্তু আসলেই একটা খুবই অফেন্সিভ, একটা খুবই মানে আমি বলবো যে একটা রেগুলার বেসিসে এই জিনিসটা চর্চা করা হয়। তো এই যে জায়গাটা, এই জায়গাগুলো তো আমাদের প্রতিষ্ঠানকে মেনে নেবে। আমি যদি এখন গিয়ে বলি যে ও আমাকে বলছে যে তোমাকে সুন্দর লাগছে, আই ডোন্ট লাইক দিস, এই কমেন্ট আমার পছন্দ না, তখন আমাকে বলবে যে এইটা তো একটা সুন্দর কথা তোমারটা। এখন উনিই তো জানে না যে যৌন হয়রানির সংজ্ঞা কি। এখন পুরো ম্যানেজমেন্ট চলছে এরকম একটা ফ্যাক্টরি আর কি কে মাথার ভেতরে নিয়ে, তাহলে সেই জায়গাটা থেকে আমরা বের হয়ে আসবো কিভাবে? আমাদের তো ওখানেই গোড়াতেই গলত। রাইট, এক্স্যাক্টলি। এবং এটা শুনতে শুনতে আমি এটাই ভাবছিলাম যে একটা কমপ্লেইন বক্স বা একটা কমিটি, এটা তো নেই। একটা যে নির্দেশিকা, মানে নির্দেশিকার কথা তো অনেক দূরের কথা আর কি। আমি বলবো যে একটা যে নির্দেশিকা থাকবে প্রপার হাইকোর্টের এই রেগুলেশন অনুযায়ী, যে কিভাবে এই প্রসিডিওরটা হবে, মানে কিভাবে কাজ করবে, কমপ্লেইনেন্ট কিভাবে এসে কমপ্লেন করবেন, কার কাছে কমপ্লেন করবেন, এবং তারপরে ব্যাপারটা নিয়ে তদন্ত করা হবে, কিভাবে তদন্ত করা হবে, কমিটিতে কতজন মানুষ থাকবেন, বা এই যে ডিটেইলে যে একটা প্রসিডিওরটা যে একটা নির্দেশিকা আকারে প্রত্যেকটা প্রতিষ্ঠানে যে থাকা দরকার, এই জিনিসটাই নাই। এবং শারমিন তার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে আমাদের সাথে শেয়ার করলো, এবং এটা আমিও দেখেছি, এবং আমার ধারণা এখানে মিতি এবং আফরোজা যারা আছেন আপনারাও দেখেছেন যে এটা নেই। তাহলে এই যে নেই, এটা কি তাহলে আইন ভঙ্গ করা হচ্ছে না? মানে এক্ষেত্রে তাহলে কোথায় যাওয়া হবে? আর আরেকটা হচ্ছে যে যখন কমপ্লেনটা থাকে এমপ্লয়ারের এগেনস্টে, মানে যখন যিনি মালিক তিনি যখন একজন মানে আমার যে এমপ্লয়ার, সে যখন আমার সাথে এই ধরনের ব্যবহার করছে, তখন আমি কোথায় যাব? তখন আমার কার কাছে গেলে আমি প্রতিকার পাবো? প্রথমে ব্যারিস্টার মিতি আপনি যদি বলেন, এবং তারপর আফরোজার কাছে আসছি। এখানে আসলে আপা যেটা হয় সেটা হচ্ছে যে প্রতিষ্ঠানগুলো অনেক জায়গায় কমিটি ফর্ম করা হলে, আমি যেটা বলছি যে ফাংশনাল না। কেন ফাংশনাল না? আপনি যেটি বললেন যে যখন এমপ্লয়ারের এগেনস্টে হয়, প্রথমত হচ্ছে যে অভিযোগকারী তিনি ভয় পান, তিনি কমপ্লেন করতে চান না। আনানিমাসলি কমপ্লেন করার ব্যবস্থা থাকলেও যখন তদন্ত শুরু হচ্ছে, ডেফিনেটলি বিষয়টি তো বেরিয়ে হয়ে যাচ্ছে যে কি বিষয়, বা সেটিকে প্রমাণ করতে গেলে তো এটি তো আর আসলে গোপন রাখার কোনো উপায় নেই। তো যার ফলে প্রত্যেকেই আসলে অনেক জায়গায়, আমি নিজে আসলে 4টা জায়গায় এরকম একটি কমিটিতে রয়েছি, এখানে কিন্তু বলা হয়েছে যে 2 জন ব্যক্তি রাখতে হবে যারা এক্সটার্নালি তাদেরকে আনতে হবে এই বিষয়টিকে আসলে যাতে কোনো বায়াসনেসটাকে স্ট্রাইক আউট করার জন্য এক্সটার্নালি 2 জন রাখতে বলা হয়। কিন্তু আপনি যদি লজিক্যালি আমরা চিন্তা করি, ধরেন এক্সটার্নালি 2 জন থাকলো, ধরেন 5 জনকে নিয়ে কমিটি ফর্ম হলো, সেখানে মাত্র 2 জন বাইরের থেকে যদি রিপ্রেজেন্ট করে, সেক্ষেত্রে কিন্তু একটা মেজরিটি ডিসিশন আসবে হচ্ছে ইন্টারনাল যারা রয়েছেন সদস্য তাদের ভেতর থেকে। তো কাজে এখানে কিন্তু আমি বায়াসনেসটার একটা সুযোগ কিন্তু থেকেই যায়। তো কাজে এখানে আমার এবং সরি আমি একটু ইন্টারাপ্ট করছি, যে মানে স্পেশালি যখন এমপ্লয়ারের এগেনস্টে হয়, কারণ ওই কমিটিতে বাকি যে ইন্টারনাল সদস্যরা আছেন তারা তো তার আন্ডারেই চাকরি করছেন, মানে তারই এমপ্লয়ি। তো এই ক্ষেত্রে কি আমার এই কমিটি থেকে প্রাপ্ত যে আমি ভার্ডিক্টটা পেলাম, সেটা নিয়ে কি আমি আদালতে যেতে পারি? মানে এটার এগেইনস্টে কি আমি আপিল করার কি কোনো জায়গা আছে? জি, আদালতে যাওয়ার তো সবসময় আসলে সুযোগ রয়ে গেছে, এটা কিন্তু কখনোই আপনার জিনিসটা হচ্ছে না। কিন্তু এই পুরো প্রসিডিওরটা আসলে এক্সস্ট করার পরে তখন অ্যাগ্রিভড পারসন আসলে তার পরবর্তী স্টেপ যেতে পারেন। আগে আমাকে দেখতে হবে পুরো প্রসিডিওরের পর, আসলে দেখতে হবে এটি কোন দিকে যাচ্ছে। একেবারে উদাহরণ নেই তাও নেই, আমরা কিন্তু ধরেন দেখেছি যে যখন গাইডলাইন আসেনি 2008 সালের দিকে, তখন একটি বড় 5 স্টার হোটেলে আপনার সেখানে একজন একদম ম্যানেজমেন্ট লেভেলের একজন, তাকে কিন্তু ডিসমিস করে দেয়া হয়েছে পুরো প্রসিডিওরটা। তখন পর্যন্ত কিন্তু বাংলাদেশেও আসলে এই আইন আসেনি, কিন্তু তারা কিন্তু ইন্টারনালি তাদের সেই ম্যানুয়াল নির্দেশিকা এগুলো তারা অন্যান্য আইনের আলোকে নিজেরাই তারা তৈরি করেছেন, অন্যান্য দেশের আইনগুলোকে দেখে। আপনি জানেন যে বিশাখা গাইডলাইন যেটা, সেটা কিন্তু ভারতে 1997 সালে এটি আসলে রিটের প্রেক্ষিতে গাইডলাইন গুলো দেয়া হয়, এবং পরবর্তীতে 2013 সালে সেক্সুয়াল হ্যারাসমেন্ট যে অ্যাক্ট হয়েছে ভারতে। তো এখানে আসলে বিষয়টা হচ্ছে যে বাংলাদেশের বেশিরভাগ মানুষেরই যেটি ধারণা
সেটি হচ্ছে যে গাইডলাইন মানে এটা আসলে আমার মানার কোনো প্রয়োজন নেই। এই জিনিসটাকে আসলে প্রচুর ক্যাম্পেইন করা দরকার। এবং এই যে হাইকোর্টের নির্দেশনা, এখানে কিন্তু বলা হচ্ছে যে এটি যে শুধু রেমেডি করা বা এটিকে শুধুমাত্র তাদেরকে আইনের আশ্রয় দেওয়া এবং রেমেডি করার উদ্দেশ্যই নয়, এখানে কিন্তু অ্যাওয়ারনেসটাও যাতে ক্রিয়েট হয় সোসাইটিতে, এই কথা কিন্তু এই গাইডলাইনে বলে দেওয়া রয়েছে যে প্রত্যেকটা স্কুল কলেজ প্রতিষ্ঠানে ওরিয়েন্টেশনের সময় সেখানে তাদেরকে নির্দেশিকা দিতে হবে, তাদেরকে লিফলেট দিতে পারে তারা, বা যে কোনো ফর্মেই হোক একটা অ্যাওয়ারনেস ওরিয়েন্টেশনের সময় আপনার সেখানে তাদেরকে একটা ছোট করে ওয়ার্কশপ করানো যেতে পারে, সেখানে এক্সপার্টদেরকে এনে তাদেরকে এই আইনগুলো সম্পর্কে জানানো যেতে পারে যে এই তাদের অধিকার। তো এই বিষয়গুলোকে যাতে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা হয় এটা এই আইনেই বলা রয়েছে। এবং আমি যেটা বলছিলাম একটা ইন্টারেস্টিং, যেটা আপনার মোবাইল কোর্ট আইন, যেটা সেখানে কিন্তু তৎক্ষণাৎ একজন ম্যাজিস্ট্রেট একজন ব্যক্তিকে তৎক্ষণাৎ কিন্তু তারা সাজা দিতে পারেন, হ্যাঁ, 2 বছরের উপরে না 1 বছরের সাজা কিন্তু তাকে দেয়াই যেতে পারে। এবং এই মোবাইল কোর্ট যে আইন রয়েছে সেটা পুলিশ অর্ডিন্যান্স, যেটা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স, এটার 75 ধারায় এখানেও বলা রয়েছে যে সামাজিক মূল্যবোধের অবক্ষয় যাতে না ঘটে এই বিষয়গুলোকে এই কারণে অনেক বেশি বেশি প্রচার এবং প্রসার করা হতে পারে। তো কাজেই খেয়াল করুন, আইনগুলো কিন্তু থিওরিটিক্যালি ভালো ভালো আইন রয়েছে, এস্টাবলিশ কিন্তু করা হয়েছে যে এটি একটি জঘন্যতম অপরাধ, এটি কিন্তু থিওরিটিক্যালি রাষ্ট্র এস্টাবলিশ করছে। কিন্তু এখানে সমস্যা যেটা, যতক্ষণ পর্যন্ত না ইমপ্লিমেন্টেশন হচ্ছে ততক্ষণ পর্যন্ত তো আমার কাগজে কলমের থেকে আসলে যারা ভুক্তভোগী তারা তো এটার থেকে আসলে কোনো সুবিধা পাচ্ছেন না। তো কাজে এখানে প্রথমত সবাইকে জানাতে হবে যে এটাই আইন, যতক্ষণ পর্যন্ত না আমরা পার্লামেন্টে কোনো কোডিফাইড ল পাচ্ছি। এক্স্যাক্টলি। এবং এখানে একটা আমি কমেন্টস যদি একটু শেয়ার করতে চাই, এখানে লিখেছেন রুকসানা, তিনি জানাচ্ছেন যে ইন আওয়ার অফিস উই গেট রেগুলার সেক্সুয়াল হ্যারাসমেন্ট ট্রেনিং, এবং তিনি আরো বলছেন যে মান্থলি ট্রেনিং মাস্ট। আপনার অফিসের নামটা মেনশন করলে আমরা আমাদের মানে জানলে ভালো লাগতো যে এই অফিস থেকে রেগুলার সেক্সুয়াল হ্যারাসমেন্ট ট্রেনিং করানো হচ্ছে, এবং এটা তো করানোরই কথা ছিল। মানে এটা দেখে আমরা এত খুশি হয়ে যাচ্ছি যে একটা অফিসে হচ্ছে, ব্যাপারটা তো এরকম না, এটাই তো নর্মাল হওয়ার কথা ছিল, তাই না? যে প্রত্যেকটা অফিসে মান্থলি একটা এরকম ট্রেনিং এর সেশন করা হবে। মিতি যেটা বলছিলেন যে ওরিয়েন্টেশনের সময় তাকে বলে দেওয়া যে এই ঘটনা ঘটলে তোমার এই জায়গায় তুমি আসতে পারো, তোমার কমপ্লেইনটা নিয়ে আসতে পারো, সেটাই তো এইটাই রেগুলার হওয়ার কথা। আমি যতদূর জানি যে উনি দেশের বাইরে থাকেন। ও আচ্ছা, ওকে, হ্যাঁ সেটাই আমাদের দেশে, হ্যাঁ সেটাই বাইরের দেশে তো এই জায়গাগুলো অনেক বেশি শক্তপোক্ত অবস্থা। আমরা ইংল্যান্ডে পড়াশোনা করেছি, 3 জনই আছি এখানে, এবং সেখানে আমরা দেখেছি এমপ্লয়মেন্ট ল এবং এই ধরনের বিষয়গুলো সেখানে খুবই স্ট্রিক্টলি মেনটেন করা হয়। তবে আমাদের দেশেও কথাটি, জি আপা, এখানে তো হ্যারাসমেন্ট কথাটি একটা সাংঘাতিক, মানে এটা মুখ দিয়ে উচ্চারণ করার সাথে সাথে এটাকে এত সিরিয়াসলি নেওয়া হয়, যেটা কিনা আমাদের এখানে এই মানে আপনার এই যে ইয়ের অভাবটাই দেখা যাচ্ছে, সদিচ্ছার অভাবটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এই জন্য আমি একটু আফরোজার কাছে জানতে চাইবো যে প্রথমত আমি অ্যাসিওর করতে চাই দর্শকদের, যারা নারী মানে আছেন, যারা কাজ করছেন, তাদেরকে যে না, আপনার জন্য ব্যবস্থা আছে, প্রতিকারের প্ল্যাটফর্ম আছে, আমরা বারবার সেটা বলছি, আমাদের দেশে আইনও আছে। সো এই ব্যাপারটা থেকে আপনাকে এই অ্যাসুরেন্সটা আমি দিতে চাই। আর আফরোজার কাছে যেটা জানতে চাইবো যে শাস্তির ব্যাপারটা, মানে আমাদের ধারা 11তে বোধহয় হাইকোর্টের ওই নির্দেশনায় বলা হয়েছে, এই ব্যাপারে যদি আপনি কিছু বলেন। আচ্ছা, এই যে হাইকোর্টের যে নির্দেশনাটাতে এখানে তো সবকিছুই মোটামুটি কাভার করা হয়েছে। শাস্তির বিষয়টাতে গাইডলাইনটাতে যেটা বলা হয়েছে যে যদি কম মাত্রার অফেন্স হয়ে থাকে বা খুব জেনারেল টাইপের, হয়তো দেখা যাচ্ছে যে একজন নারী কর্মীর জন্য কিছু অ্যাসল্টিং ওয়ার্ড বা একটা আনওয়েলকামিং ওয়ার্কিং সিচুয়েশন ক্রিয়েট করা হয়েছে, বা অফেন্সটা লঘু পর্যায়ে, তাহলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রথমে ব্যারিস্টার মিতি অলরেডি মেনশন করেছেন যে কমপ্লেইন্যান্ট চাইলে এটাকে রিজলভ করা যাবে, নেগোশিয়েট করা যাবে, দুই পক্ষের মধ্যে কথা বলে একটা নেগোসিয়েশন অ্যামিকেবল সেটেলমেন্ট করা যাবে। আর যদি বিষয়টা এমন হয় যে না, অফেন্সটা গুরুতর এবং এইটা আসলে কম্পাউন্ডেবল না কোনোভাবে, বা কমপ্লায়েন্ট এগ্রি করছেন না কম্পাউন্ড করার জন্য, সেই ক্ষেত্রে কিন্তু ওই রং ডুয়ারকে কর্তৃপক্ষ চাইলে প্রথমে একটা হয়তো ওয়ার্নিং দিতে পারেন। ইট ডিপেন্ডস অন দ্য এমপ্লয়ার অথবা অথরিটির উপরে, যে চাইলে একটা ওয়ার্নিং দিলেন, ভার্বাল একটা ওয়ার্নিং এন্ড রিটেন ওয়ার্নিং বোথ, যে আপনাকে এভাবে অ্যাওয়ার করা হলো
দিস অফেন্স এগেইনস্ট ইউ এবং এটা সত্যতা পাওয়া যাচ্ছে, যদি এটা আরো এগ্রিভেটেড হয় তাহলে নেক্সট টাইমে অথরিটি হয়তো আরো স্ট্রঙ্গার কোনো অ্যাকশনে যাবে। এইটা হচ্ছে আসলে মিডিয়াম যে অফেন্স গুলো আছে, মিডিওকার অফেন্স টাইপের, এই বিষয়গুলোতে একটা ভার্বাল বা রিটেন ওয়ার্নিং ইজ এনাফ। কিন্তু যদি অফেন্সটা আসলেই সিরিয়াস টাইপের হয় সেই ক্ষেত্রে অথরিটির কিন্তু ওনাকে টার্মিনেট করার, চাকরি থেকে একেবারে, আবার স্যালারি রিডাকশনের কথাও কিন্তু আছে। বলা হয়েছে যে অথরিটি চাইলে অন দ্য গ্রেভিটি অফ দ্য অফেন্স চাইলে অথরিটি স্যালারি রিডাকশনও কিন্তু করতে পারে। হ্যাঁ, আর যদি একেবারেই গ্রেভিয়াস হয়ে যায় সেই ক্ষেত্রে এবং ইনভেস্টিগেশনের মাধ্যমে দুই পক্ষের উপস্থাপিত সাক্ষ্য প্রমাণের উপর জেরা করে কোশ্চেন করে এবং দুই পক্ষকে ইন্টারোগেট করে যদি অথরিটির কাছে কমপ্লেইনটাকে সত্য মনে হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু অথরিটির পূর্ণ অধিকার আছে চাইলে সেই রংডুয়ারকে চাকরি থেকে টার্মিনেটও করতে পারেন। হ্যাঁ, তো আমার মনে হয় যে এই যে অফিসিয়াল যে মেকানিজমটা, এই ইনস্টিটিউশনাল মেকানিজমটা যদি বাংলাদেশের সমস্ত কর্মক্ষেত্রে, ইভেন আই স্ট্রংলি ডাউট যে হাইকোর্টে, আসলে আমি জানি না, আই হ্যাভ নো এক্সপিরিয়েন্স অ্যাবাউট দ্যাট, হাইকোর্টে এরকম খোদ হাইকোর্টেই কমপ্লেইন্ট কমিটি আছে কিনা, ইন্টারনাল কমপ্লেইন্ট কমিটি আছে কিনা, সেটা হয়তো ব্যারিস্টার নীতি বা ব্যারিস্টার ইফাত ভালো বলতে পারবেন। তো আমার মনে হয় যে আমরা এখানে আজকে 4 জন নারী কথা বলছি এই বিষয়টা নিয়ে, which is really very neglected and ignored part of our society, এটা আমরা সবাই স্বীকার করে এবং বলেছি। তা আমার মনে হয় যে আমরা স্ব কর্মক্ষেত্রে এই বিষয়টার উপরে একটা অ্যাওয়ারনেস আগে, কনসার্ন এন্ড অ্যাওয়ারনেস আগে ক্রিয়েট করা উচিত এবং যার ইনস্টিটিউশনে এটা সিগনিফিকেন্স দেওয়া উচিত যে না, এরকম একটা ইন্টারনাল কমপ্লেইন কমিটি যদি করা হয় তাহলে এই ধরনের প্রবলেম গুলো কিন্তু রেশিওটা আস্তে আস্তে কমে আসবে। এবং কনস্টিটিউশনের সব জায়গায় বলা হয়েছে যে আমাদের ইভেন আর্টিকেল, প্রত্যেকটা আর্টিকেলে 10, 19, 26, 29 সব জায়গায় কিন্তু ইকুয়াল ট্রিটমেন্টের কথা বলা হয়েছে, যে জেন্ডার ভিত্তিতে কোনো ডিসক্রিমিনেট করা যাবে না। এবং পাবলিকের উপরেও, জেনারেল পাবলিকের উপরেও কিন্তু একটা কনস্টিটিউশনাল বার্ডেন আছে যে সবারই উচিত সংবিধানের আইনগুলো মেনে চলা এবং ফলো করা। তাহলে সেই ক্ষেত্রে প্রাইভেট সেক্টর হোক বা পাবলিক সেক্টরই হোক বা গভর্নমেন্ট সেক্টর হোক, যে কোনো সেক্টরই হোক, তাহলে কনস্টিটিউশনালি কিন্তু অ্যাকচুয়ালি উই অল আর বাউন্ড টু ফলো দিস গাইডলাইন অফ হাইকোর্ট। সো এই ক্ষেত্রে আমি বলবো যে আমাদের সবারই স্ব কর্মক্ষেত্রে এই ধরনের একটা কমপ্লেইন কমিটি গড়ে ওঠার বিষয়ে সবারই বোধহয় নজর দেওয়া উচিত, এবং এই নজর দিলে হবে কি অ্যাওয়ারনেস এবং কনসার্নটা আরো বাড়বে। থ্যাংক ইউ। রাইট, জি আচ্ছা, আমার আরেকটা কমেন্ট একটু পড়তে চাই। একটা কমেন্ট এসেছে, ধন্যবাদ দিয়ে শুরু করি। এ ধরনের অনুষ্ঠান আয়োজনের জন্য সারা বাংলাকে তাহমিদা আক্তার আপা উনি জানাচ্ছেন, বিষয়টি শুনলেই কেমন যেন অন্তরে যে লাগে, ঠিক আমি মেলাতে পারি না, কারণ যখনই কোনো পুরুষকে কোনো ঊর্ধ্বতন বস হিসেবে দেখি তখনই আমার মনে হয় এরা আমারই মতো, কারো বাবা, কারো ভাই, চাচা, মামা ইত্যাদি, ঠিক একইভাবে কারো মা, বোন, চাচি, মামি ইত্যাদি। আমি আজই একজনের সাথে এ ব্যাপারে মানে মেয়েদের প্রসঙ্গে তার দৃষ্টিভঙ্গিতে নারীর ডেফিনেশন শুনে আমি হতবাক। আসলে আমরা যতই আইন আদালত করি না কেন আমাদের সমস্যা হলো মনস্তাত্ত্বিক, ওখানে বিল্ড আপ করতে হবে। এক্স্যাক্টলি, মানে আমরাও এই বিষয়টা নিয়ে কথা বলছিলাম যে আমাদের মেন্টালিটিটা চেঞ্জ হচ্ছে না বলেই কিন্তু আমাদের প্রতিষ্ঠানগুলোতে আমরা এই ধরনের একটা সেল পাচ্ছি না, যে এই ধরনের একটা কমপ্লেইন সেল যেটা আমরা বলছি আজকে কথা বলছি, যেটা কিনা আমাদের আইনে রয়েছে কিন্তু আমরা সেটা পাচ্ছি না। শারমিন, আপনি কি শেষ, আমরা একদম অনুষ্ঠানের শেষে চলে এসেছি, আপনি কি লাস্টে কিছু বলতে চান যে এই বিষয়ে আপনার কি আর কোনো অবজারভেশন আছে শেয়ার করতে চান দর্শকদের সাথে? আমি যেটা বলবো যে আফরোজা আপা যেটা বললেন যে আমাদের আসলে যার যার জায়গা থেকে কাজ করতে হবে। এখন আমরা তো নিজেদের অফিসে কাজ করতে পারি, আমাদের নিজেদেরও কিছু সোশ্যাল অ্যাক্টিভিটি আছে, আমাদের যার যার প্রফেশনাল অ্যাক্টিভিটি আছে, সেগুলোর মধ্যে দিয়ে এই জিনিসটাকে আসলে বারবার অ্যাড্রেস করাটা খুব জরুরি এবং প্রেশার ক্রিয়েট করা যে এই বিষয়গুলোকে সামনে আনা এবং শুধু আলোচনার ভিতরে না, এটাকে যেন ফাংশনাল করা যায় সেই জায়গাটাতে বারবার কথা বলা। তো আসলে খুব টাফ, মানে কি বলবো, এখন দেখেন ইন্টারনাল ইস্যুগুলোতে কোনো মেয়ে কমপ্লেইন করলে আমরা কি আসলে কোনোদিন কোনো শুনেছেন? আমি কিন্তু কোনোদিন শুনি নাই যে অমুক জায়গায় সেক্সুয়াল হ্যারাসমেন্টের কারণে অমুকের চাকরি চলে গেছে। আমি কিন্তু এই ধরনের কোনো রেকর্ড খুবই রেয়ার, এগুলো কি কিন্তু আসলে কতটুকু জানা যায়। কিন্তু দেখবেন যে তার মানে কি ঘটনা ঘটছে না, ঘটছে। এই যে কিছুদিন আগে এতগুলো মিটুর ঘটনা আসলো, আমরা কিন্তু এতটুকু
অদল বদল কিছুই হতে দেখি নাই কোনো জায়গাতে। হ্যাঁ, এত বড় বড় বিগ শটের বিরুদ্ধে মিটু আসলো, তাদেরকে ইভেন অফিস থেকে কোনো রকম জবাবদিহিতা করা হয়েছে কিনা সেই জায়গাটাও আমাদের কাছে আসে নাই, বরং যে মেয়েগুলি মিটু করেছে তাদেরকে নানাভাবে খারাপ খারাপ কথা বলা হয়েছে। তো এই জায়গাটা আমাদের, অথচ মিটু দিয়ে কিন্তু বাইরে কিন্তু অনেকের শাস্তি পর্যন্ত হয়ে গেল। তো এই যে জায়গাগুলা, আমরা তো এখন পর্যন্ত এত নিচে আছি যে এই জায়গাগুলো আসলে বের হয়ে আসাটা আমি জানি না কিভাবে হবে, খুব স্লো হবে, কিন্তু বের হতে তো হবে, কারণ আলটিমেটলি মানুষ, নারী নিজের প্রয়োজনেই নিজের জায়গা করে নেবে। তো আসলে মেয়েদেরকে আউটস্পোকেন হতে হবে, অনেক বেশি কথা বলতে হবে। আমি যদি লজ্জা পাই, আমি যদি মনে করি এটা একটা পচা কথা, আমি বলবো কিভাবে, তাহলে আসলে এটা কখনোই হবে না। ও তো আমার সাথে খারাপ কাজ করছে, আমি তো আসলে ওটা প্রতিবাদ করছি, এবং আমি ইকুয়াল রাইটস এবং আমি আমার সম্মান নিয়ে থাকতে চাই। আমাকে কেউ হিউমিলেট করবে এটা যেন না হয়। সো মেয়েদের আসলে কথা বলতে হবে, এবং সেটা নিজের বাঁচার তাগিদে, নিজের সম্মানের তাগিদেই সেটা করতে হবে। রাইট। এবং আজকে আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের আজকের অনুষ্ঠানে। ইট ওয়াজ এ ওয়ান্ডারফুল ডিসকাশন, এবং আমরা তখনই মনে করব যে আজকের ডিসকাশনটা সার্থক যখন আমরা দেখব যে আমাদের দর্শকরা যারা দেখছিলেন বা যারা শুনছিলেন তারা, এবং আরো আপনাদের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিবেন ব্যাপারটা, কারণ আমাদের আজকের এই অনুষ্ঠান থেকে এটাই বের হয়ে এসেছে যে আমাদের আরো অনেক বেশি কথা বলতে হবে, সচেতন হতে হবে। আমি যদি ভিকটিম হই, আমাকে স্পিক আউট করতে হবে, আমাকে জানাতে হবে। এবং আমরা যারা আইনজীবীরা আছি, আমাদের আওয়ার ডোরস আর অলওয়েজ ওপেন ফর ইউ। আপনারা আসবেন আমাদের কাছে আইনি যে কোনো সহায়তার জন্য, আমরা সবসময় আপনাদের পাশে আছি। যারা সাংবাদিক আছেন তাদের কাছেও আপনারা খবর পৌঁছে দেবেন, তারাও আপনাদের হয়ে সংবাদটা অবশ্যই জায়গা মতো পৌঁছে দেওয়ার চেষ্টা করবে, কারণ আপনারা নিশ্চয়ই এতক্ষণে জেনে গেছেন যে প্রত্যেকটা প্রতিষ্ঠানে এই ধরনের একটা কমপ্লেন্ট সেল থাকাটা বাধ্যতামূলক, এবং এটা আমাদের আইনে রয়েছে, কিন্তু যেটা মানা হচ্ছে না। এই যে মানা হচ্ছে না সেটা নিয়েও আপনি অ্যানোনিমাসলিও কিন্তু কমপ্লেন করতে পারেন, তাই না? তো এটাও আমরা জেনেছি। তো ইট ওয়াজ ওয়ান্ডারফুল ডিসকাশন সবকিছু মিলিয়ে। ধন্যবাদ ব্যারিস্টার মিতি সঞ্জনা, ব্যারিস্টার আফরোজা আক্তার, শারমিন শামস, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং আস টুডে। তো আবার দেখা হবে। যারা লাইভে ছিলেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাতে চাই, যারা এতক্ষণ আমাদের সাথে থেকে কমেন্ট করেছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। দেখা হবে আগামী সপ্তাহে বৃহস্পতিবার রাত 9টা। সবাই ভালো থাকবেন।